ধারণা করুন, আপনি সময়ের ঘূর্ণিপাকে চলে গেছেন প্রায় 5 শতাব্দী পেছনে। আপনার সামনে বিস্তীর্ণ মাঠ, যেখানে একটি যুদ্ধ হতে যাচ্ছে। একদিকে বাবরের ছোট কিন্তু সুসংগঠিত সেনাবাহিনী, অন্যদিকে ইব্রাহিম লোদির বিশাল কিন্তু বিশৃঙ্খল বাহিনী। এই যুদ্ধ শুধু দুই সেনাবাহিনীর সংঘর্ষ নয়, এটি ছিল ক্ষমতার মসনদে বসার জন্য এক শ্বাসরুদ্ধকর লড়াই। চলুন কাহিনীটি শুরু করি। প্রায় 1483 সালে মধ্য এশিয়ার ফারগানা উপত্যকায় এক শিশুর জন্ম হয়। তার নাম জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। বাবরের বাবা উমর শেখ মির্জা ছিলেন ফারগানার শাসক এবং মা কুতলুগ নিগার খানুম ছিলেন চেঙ্গিস খানের বংশধর। মাত্র 12 বছর বয়সে বাবর সিংহাসনে বসেন। কিন্তু ফারগানার শাসন ধরে রাখা তার পক্ষে সহজ ছিল না। ষড়যন্ত্র আর পরাজয়ের মধ্যে দিয়ে তিনি শিখেছিলেন কিভাবে কৌশল তৈরি করতে হয়। বাবরের স্বপ্ন ছিল বিশাল। তিনি একটি সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। তার স্বপ্ন তাকে টেনে নিয়ে আসে দিল্লির দরবারে। তখন দিল্লির সিংহাসনে ছিলেন ইব্রাহিম লোদি, যিনি মীর সাম্রাজ্যের অনেক নবাবের বিরাগভাজন হয়ে পড়েছিলেন। তাদেরই একজন দৌলত খান লোদি বাবরকে আমন্ত্রণ জানান দিল্লি আক্রমণের জন্য। ইব্রাহিম লোদি ছিলেন এক চরমপন্থী শাসক। দিল্লির সুলতান হিসাবে তিনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অত্যাচার এবং স্বৈরতন্ত্রের আশ্রয় নেন। তার শাসনে অসন্তুষ্ট হয়েছিলেন তারই সাম্রাজ্যের নবাবরা। লোদি বংশের বিদ্রোহী অভিজাতরা বাবরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই সুযোগটি বাবর সহজেই কাজে লাগান। তিনি তার ছোট কিন্তু শক্তিশালী বাহিনী নিয়ে রওনা হন। 1526 সালের এপ্রিলে বাবর তার সৈন্যদের নিয়ে পানিপথের যুদ্ধক্ষেত্রে হাজির হন। 21 এপ্রিল ভোরের আলো ফোটার আগেই যুদ্ধক্ষেত্র রক্তাক্ত হতে শুরু করে। বাবর তার বাহিনীকে এমনভাবে সাজিয়েছিলেন যেন তারা ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনীকে প্রতিরোধ করতে পারে। বাবরের সেনারা ছিল মাত্র 12,000 জন, কিন্তু তাদের প্রত্যেকেই ছিল প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল। ইব্রাহিম লোদির সেনাবাহিনী প্রায় 1 লক্ষ। এত বিশাল বাহিনী থাকা সত্ত্বেও তাদের মধ্যে ছিল সংগঠনের অভাব। বাবর তার কামানের শব্দে শত্রু বাহিনীকে আতঙ্কিত করেন। লোদির হাতির দল কামানের আওয়াজে উন্মত্ত হয়ে যায় এবং নিজেদের সৈন্যদেরই পিষে ফেলে। যুদ্ধের মাঝখানে বাবরের তুলুগমা কৌশল কাজ করতে শুরু করে। তার সেনারা শত্রু বাহিনীকে চারপাশ থেকে ঘিরে ফেলে। বাবরের কামান এবং মুস্কেটের ব্যবহার লোদির বাহিনীর শক্তি দুর্বল করে দেয়। ইব্রাহিম লোদি তার বিশাল সেনাবাহিনী নিয়ে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু বাবরের কৌশলের সামনে তিনি টিকতে পারেননি। যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে যায়। ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই নিহত হন। তার মৃত্যুর মাধ্যমে দিল্লি সালতানাতের যুগের সমাপ্তি হয় এবং মুঘল যুগ শুরু হয়। বাবর এই যুদ্ধে শুধু ইব্রাহিম লোদিকেই পরাজিত করেননি, তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। দিল্লির সিংহাসনে বসে তিনি একটি নতুন যুগের সূচনা করেন। বাবরের পরবর্তী শাসকেরা, বিশেষত আকবর, এই সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। পানিপথের প্রথম যুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল এক বিশাল পরিবর্তনের সূচনা। এটি দেখিয়েছিল কৌশল এবং নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। বাবরের বুদ্ধিমত্তা এবং সংগঠন তাকে বিজয় এনে দেয়। আর এই বিজয় ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এটি এমন এক সত্য কাহিনী যা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল ঘটনা প্রবাহ নয়, এটি রোমাঞ্চ, বুদ্ধি এবং সাহসের এক অপূর্ব মিশ্রণ।